অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ চলছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্ম ফিল আপ করে কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না আজ তারই আলোচনা থাকবে। অর্থাৎ যদি আপনারা সঠিকভাবে ফর্ম না ফিল আপ করেন তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না। তাই প্রতিটি ফর্ম আপনারা যেটি ফিল আপ করবেন সেটি কিন্তু খুবই মনোযোগ দিয়ে ফিল আপ করতে হবে। তা আজ আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন। আমরা যদি এই ফর্মটি দেখি, এটি হচ্ছে অন্নপূর্ণা যোজনার একটি ফর্ম। তাহলে এখানে দেখবেন যে অন্নপূর্ণা যোজনা ফর্ম, তার তথ্য সংগ্রহের একটি ফর্ম এখানে দেওয়া হয়েছে। এখানে পারিবারিক অর্থাৎ পরিবারের যে প্রধান তার কিন্তু নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম প্রথমে আমাদের লিখতে হবে। অর্থাৎ আপনার বাড়ির যে হেড আছেন তার নাম কিন্তু আপনারা এখানে দেবেন। এখানে কিন্তু বড় হাতের অক্ষরে সেই নামটি লিখে দেবেন। এবারে আমরা দেখব এখানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে আধার কার্ডে যে নাম আছে সেটি কিন্তু মাথায় রেখে এখানে নাম লিখতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। এবং আমরা সেকেন্ড যে পয়েন্ট সেটি যদি দেখি, জন্ম তারিখের ক্ষেত্রে এটি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে তার কিন্তু এখানে ডেট অফ বার্থ বসাতে হবে, এটি কিন্তু মনে রাখবেন। এবার দেখুন যে পয়েন্ট নাম্বার 3তে পরিবারের বা হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ, মানে এখানে পুরুষ মহিলা যেটি হবে সেটি কিন্তু আপনারা বসাবেন। আমরা এবারে নেক্সট নিচের দিকে যদি যাই তাহলে দেখব যে পরিবারের প্রধানের আধার নম্বর, আধার কার্ড, প্রত্যেকেরই আধার কার্ড আছে, সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটি আমরা এখানে বসাবো 4 নাম্বারে। এখানে কিন্তু আধার নাম্বার, যে সংখ্যার আধার নাম্বার আছে সেটি কিন্তু আমরা বসিয়ে দেব। তারপর ডিজিটাল রেশন কার্ডের যে পারিবারিক আইডি আছে সে আইডিটা আমরা এখানে বসিয়ে দেব। পরপর বসানো হয়ে গেলে এখানে আমরা দেব পরিবারের সদস্য সংখ্যা। এবার দেখুন পরিবারের সদস্য সংখ্যার কথা যদি বলি তাহলে এক একটা পরিবারে এক এক রকমের সদস্য সংখ্যা রয়েছে। এখানে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র সংখ্যাই। অর্থাৎ ধরুন কারো 4টি রয়েছে পরিবারের সদস্য, তাহলে আমরা 4 লিখব। যদি 4 হয় তাহলে 4 লিখব, 5 হলে 5 লিখব। এরকমভাবে কিন্তু আমরা এখানে সংখ্যায় লিখে দেব। এরপর আসবে এখানে ঠিকানা। এখানে আপনি লিখবেন আপনার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস লিখতে হবে। প্রথমে ভিলেজ লিখবেন, তারপরে লিখবেন আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে পিন নাম্বার দেবেন। এইভাবে কিন্তু পুরো ঠিকানাটা কমপ্লিট করতে হবে এই জায়গাতে। নেক্সট আমরা যদি যাই দেখি যোগাযোগ নাম্বার। 8 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে যোগাযোগ নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু দিতে হবে আমাদের মোবাইল নাম্বার এই জায়গাটুকুতে আমাদের লিখে দিতে হবে। নেক্সট আমরা যদি নিচের যে পোর্শন রয়েছে সেখানে যদি যাই, সেখানে দেখবেন যে নাম, জন্ম তারিখ। এখানে আমরা দেখি যদি যে 9-এ জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি দেখি যে পরিবারের প্রধান, এখানে কিন্তু পরিবারের প্রধান এর নাম লিখতে হবে। অর্থাৎ পরিবারের যে হেড আছেন বা বাবা আছে তার কিন্তু নাম এখানে লিখতে হবে। তাহলে যে প্রধান হবে তার নামটা হবে, উপরে যে নামটি হয়েছিল সেম নাম কিন্তু পরিবারের প্রধানের নাম এখানে হবে। এবার সদস্য যে রয়েছে সদস্য 1, তো এখানে বেশ কয়েকটা সদস্যর নাম দেওয়া যাবে, যেমন 5টা পর্যন্ত সদস্যর নাম অ্যাড করা যাবে। তো আমরা সদস্য নিয়ে কথা যদি বলি তাহলে এখানে সদস্য 1 অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে বাবা, অর্থাৎ হাজব্যান্ড যদি বা স্ত্রীর ক্ষেত্রে যদি হাজব্যান্ড থাকে তাহলে এখানে তার প্রথম যে নাম হবে সেখানে হচ্ছে যে যিনি অ্যাপ্লাই করছেন, যার নামে যে মহিলা, তিনি এখানে তার নাম বসাবেন এবং পরবর্তীতে তার যদি সদস্য থাকে ছেলে বা মেয়ে তাদের নামগুলো এইগুলোতে বসাতে হবে। সেখানে নামের ক্ষেত্রে নাম, জন্ম তারিখ, লিঙ্গ অর্থাৎ মেল ফিমেল এবং পরিবারের সঙ্গে প্রধানের সঙ্গে সম্পর্ক, এখানে বাবা বা মা বা যেটি হবে প্রধানের সঙ্গে পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক সেটি কিন্তু বসাতে হবে এবং তার সঙ্গে আধার নাম্বার। ঠিক একইভাবে সদস্য 2 এর ক্ষেত্রেও সেমভাবে নাম, জন্ম তারিখ এবং মেল ফিমেল যেটি হবে সেটি। আরও একটি বিষয় এখানে নজর দেবেন, সেটি হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে সেটি হ্যাঁ না প্রধানে যদি হয় তাহলে প্রধানের এখানে হ্যাঁতে দেবেন, যদি না হয় বা সদস্য 1-এর ক্ষেত্রে হয় তাহলে এখানে হ্যাঁতে টিক দিতে হবে। এবারে আমরা চলে যাব নেক্সট একটি পেজে। নেক্সট যদি পেজটি আমরা দেখি তাহলে দেখবেন এখানে যে যেটি দেওয়া রয়েছে, তো এই ক্ষেত্রে আরও যে সদস্যগুলো আমরা অ্যাড করতে পারবো সেটা হচ্ছে সদস্য 3, সদস্য 4। একইভাবে এখানেও কিন্তু নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা যাবে। তো হাইয়েস্ট 5টা সদস্য কিন্তু
অ্যাড করা যাবে। এবারে আমরা নিচের দিকে যদি চলে যাই, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, সেটি হচ্ছে দেখুন যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক, এই যে প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট দিলেই হবে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই, কারণ বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, সেক্ষেত্রে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। এখানে হেড অফ দ্য ফ্যামিলি HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে এখানে। এক্ষেত্রে দেখুন যেটি ব্যাংক লেখা আছে, যদি এখানে ব্যাংকের নাম হয় স্টেট ব্যাংক তাহলে লিখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় তাহলে সেই ব্যাংকের নাম লিখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর কি। তারপরে দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং সেই ব্যাংকের IFSC যে কোড আছে সেটি কিন্তু এখানে বসাতে হবে। ঠিক একইভাবে সদস্য 1এরও কিন্তু এখানে ব্যাংকের নাম, যে ব্যাংক হবে সেই ব্যাংকের নাম বসাবেন, তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার ফিল করতে হবে এবং IFSC কোড। এইভাবে সদস্য 2, 3 এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা সদস্যের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড এখানে বসিয়ে দেবেন। এটি গেল সেকেন্ড পেজে। এবার আমরা যাব থার্ড পেজে। থার্ড পেজের ক্ষেত্রে যদি দেখি বিষয়টি দেখবেন যে থার্ড পেজের ক্ষেত্রে এখানে সেমভাবে যেটি গেল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, তারপরে হচ্ছে এপিক। এই বিষয়টি দেখুন যে এপিকের ক্ষেত্রে এপিক অফ হেড অফ দ্য ফ্যামিলি, সকল প্রাপ্তবয়স্কদের তাদের যে ভোটার তালিকা আছে সেই তালিকার অংশ এবং নাম্বার সহ কিন্তু এখানে বসাতে হবে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলির যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড, এখানে এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বার সেটি কিন্তু বসাতে হবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের, যেমন কোনো ক্ষেত্রে দেখবেন 64 আছে, তার সঙ্গে কোন অংশ অর্থাৎ কোন কনস্টিটিউয়েন্সি সেটিও কিন্তু আছে এবং তার অংশ নাম্বার কিন্তু দেওয়া থাকবে ভোটার কার্ডের পেছনের দিকে, সেটি কিন্তু আপনারা এখানে দেখে বসাবেন। ঠিক একইভাবে সদস্য 1এরও তাই এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার বসাতে হবে, এবং 2, 3, 4 এবং 5 প্রতিটি সদস্যরই কিন্তু বসাতে হবে, যার যতগুলি সদস্য রয়েছে। আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখব এখানে বিভাগ 12 রয়েছে, যেটি সেক্ষেত্রে 12 নাম্বার বিভাগে যদি এক্ষেত্রে বিষয়গুলো দেখুন যে অসংরক্ষিত যদি সংরক্ষণ না থাকে বা আপনি আনরিজার্ভ হন অসংরক্ষিত, তাহলে এখানে টিক দেবেন, বা সংরক্ষিত হলে সেক্ষেত্রে যে অসংরক্ষিত কিন্তু আর্থিকভাবে দুর্বল মানে EWS, তপশিলি, SC ST যার যেটি হবে সেটিতে আপনারা টিক দেবেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যারা SC ST বা OBC হবে বা অন্যান্য পিছিয়ে পড়া জাতি হবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট থাকা জরুরি, যদি না থাকে তাহলে UR টিক দেবেন। এবারে আসবো আমরা রেশন কার্ড বা খাদ্য ভর্তুকির ব্যাপারে। সেখানে আমরা যদি দেখি তো পেজ নাম্বার 3-তে আছে এটি, দেখুন পেজ নাম্বার এটি 4-এ আছে। তো 4-এর ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁতে দিতে হবে, আর যদি হ্যাঁতে দেন তাহলে সেটা কি ধরনের কার্ড, যেমন এখানে বেশ কিছু কার্ডের যে প্রকারভেদ সেটি কিন্তু দেওয়া আছে, যেমন AAY, PHH এই সমস্ত দেওয়া রয়েছে। তারপরে SPHH, RKSY এবং RKSY2 1 এবং 2 এই দুটি কিন্তু দেওয়া আছে, যার যে কার্ড হবে সেটি কিন্তু এখানে টিক দিতে হবে শুধুমাত্র। তারপরে হচ্ছে পরিবারটির রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটি, যদি তোলে তাহলে হ্যাঁ দিতে হবে, না তুললে না। এবং সম্পদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাড়ির ধরনের ক্ষেত্রে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাড়ির ধরনের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা ঘর আছে, যদি আপনার বাড়িতে 3টি পাকা ঘর থাকে বা বেশি থাকে তাহলে কিন্তু হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে কিন্তু নাতে টিক দিতে হবে। এবার দেখব পরিবারের জমির মালিকানা, অর্থাৎ জমির যে মালিক রয়েছে যদি থাকে তাহলে হ্যাঁতে দেবেন, না থাকলে নাতে দিতে হবে। যদি থাকে তাহলে কিন্তু কিছু ব্যাপার রয়েছে এখানে, সেটি হচ্ছে এখানে নজর দেবেন, সেটি হচ্ছে যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হাল নগদের তারিখ সহ সর্বশেষ জমির যে রেকর্ডের কপি আছে সেটি কিন্তু আপনাদের দিতে হবে। এক্ষেত্রে গেল হ্যাঁ এর ক্ষেত্রে, না যদি থাকে তাহলে কোনো কিছু কিন্তু জমা দেওয়ার দরকার নেই। এবারে আমরা নিচের দিকে যদি যাই তাহলে নিচের দিকে দেখবেন লক্ষ্য করে যে পরিবারের সকল সদস্যের মোট জমির
পরিমাণ এখানে কিন্তু শতকে লিখতে হবে। যার যত শতক জমি রয়েছে, যদি আপনারা হ্যাঁতে টিক করে থাকেন তাহলে সেই কত শতক জমি রয়েছে সেটি এখানে লিখতে হবে। কারো 10 শতক থাকতে পারে, 15 শতক থাকতে পারে, 20 শতক থাকতে পারে, এটি কিন্তু এই জায়গাতে পূরণ করে দিতে হবে শতকে। এবারে আমরা দেখে নেব 4 নম্বর যে পয়েন্টটা আছে এখানে, যানবাহন। আপনি পরিবারের কোন সদস্য, কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি কিন্তু বলা হয়েছে, 2 চাকার কিন্তু বলা হয়নি, 4 চাকার যদি গাড়ি থাকে সেক্ষেত্রে এখানে দিতে হবে। তাহলে দেখুন, যদি আপনার কাছে 4 চাকা গাড়ি থাকে বা অবাণিজ্যিক মোটর চালিত গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি হ্যাঁতে দেন তাহলে আপনাকে সেখানে গাড়ির যে সংখ্যা অর্থাৎ গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি কটি গাড়ি রয়েছে সেটি এখানে লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আর যদি গাড়ি না থাকে তাহলে তো কোনো সমস্যা থাকলো না, তাহলে নাতে টিক দেবেন। এখানে গাড়ির কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় বা 4 চাকা টাইপের গাড়ি হয় তাহলে কিন্তু আপনারা এখানে হ্যাঁতে টিক দেবেন, না তো নাতে। এবারে আমরা যাব পয়েন্ট নাম্বার 5-এ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখুন যে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এই বিষয়টি খুবই নজর দেওয়ার মতো। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে হ্যাঁতে দেবেন। হ্যাঁতে দিয়ে তার যে সরকারি বা বেসরকারি বিমার যে অঙ্ক, কত টাকার কী প্রিমিয়াম বিবরণ রয়েছে সেগুলি কিন্তু এখানে উল্লেখ করতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। আর যদি না হয় তাহলে নাতে দেবেন, কোনো কিছু ফিল আপ করার এখানে দরকার নেই, নাতে দিলে কিছু দেওয়ার দরকার নেই। যদি থাকে তাহলে কিন্তু সরকারি নাকি বেসরকারি সে বিমার অঙ্ক কত, টোটাল কত অ্যামাউন্ট সে বিবরণ এবং প্রিমিয়ামের যে বিবরণ সেটি কিন্তু দিতে হবে প্রত্যেকটা সদস্যের, হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3, এভাবে 5 পর্যন্ত। তাহলে এটি গেল হচ্ছে সেই পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। আমরা যদি এবার নেক্সট পেজে যাই তাহলে নেক্সট পেজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যেটি যে আয় বা পেশা, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করে কি না, প্যান বা পি ট্যাক্স, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হলে নাতে ঠিক দেবেন। এবারে দেখব যে পরিবারের সদস্যের যদি প্যান কার্ড থাকে, তো যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ, আর যদি প্যান কার্ডে হ্যাঁতে টিক দেন তাহলে কিন্তু প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে নাম বসাতে হবে এখানে, তারপর তার প্যান কার্ডের নাম্বার। তারপর হচ্ছে সদস্য 1, তারও যদি প্যান কার্ড থাকে তার নাম বসিয়ে এখানে প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। ঠিক একইভাবে 2, 3, 4, 5 যতগুলি সদস্য রয়েছে তাদের যদি প্যান কার্ড থাকে তাহলেই কিন্তু এখানে তাদের নাম এবং তার যে প্যান কার্ডের নাম্বার সেটি কিন্তু বসাতে হবে, তাছাড়া বসানোর কোনো দরকার নেই। আমরা যদি নিচের দিকে দেখি সেক্ষেত্রে দেখব যে কর্মসংস্থানের ধরন, কী ধরনের কাজ করেন আর কি, সেই বিষয়গুলো এখানে লেখার জন্য দেওয়া হয়েছে। তো পরিবারের প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি কী কাজ করেন, যদি সরকারি ক্ষেত্রে থাকে তাহলে সরকারি দেবেন, বেসরকারি ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে বা পরিযায়ী শ্রমিক হতে পারে, বেকার হতে পারে বা অন্যান্য কিছু থাকলে সেটি এখানে উল্লেখ করে দিতে হবে যে কী কাজ করেন উনি। এটি হচ্ছে গেল যে কর্মসংস্থান। ঠিক একইভাবে সদস্য 1-এর ক্ষেত্রেও সেম একই জিনিস, কী ধরনের কাজ করে সেটি কিন্তু এখানে উল্লেখ করা যাবে। আমরা নিচের দিকে স্ক্রল করে গেলে সেখানে দেখব যে এখানে সদস্য 2 আছে। তার পরবর্তীতে আমরা যদি পেজে যাই সেখানেও কিন্তু প্রত্যেকটা সদস্যের বিবরণ দেওয়া যাবে, অর্থাৎ সদস্যের কথা যদি বলি আমরা এখানে সদস্য 3, সদস্য 4 তারা কি কাজ করেন, কি কাজে নিযুক্ত আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা যাবে এবং সদস্য 5-এর ক্ষেত্রেও সে একই বিষয় এখানে উল্লেখ করতে হবে। তারপরের পয়েন্টে যদি আমরা চলে যাই 4 নম্বর পয়েন্টে, এখানে পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক, এখানে কিন্তু প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা বা পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা বলা হয়েছে, কজন রয়েছে সেটি এখানে লিখে দেবেন সংখ্যায়। এবং পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের প্রধান তিনি যদি শিক্ষিত হন শিক্ষিত দেবেন এবং অশিক্ষিত হলে অশিক্ষিত টিক দেবেন। যদি শিক্ষিততে টিক দিয়ে থাকেন তাহলে আপনাকে লিখতে হবে কতটা, যেমন ধরুন মাধ্যমিক হতে পারে, এইচএস হতে পারে, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে সদস্য 1-এরও শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে।
এবারে আমরা যদি তার পরবর্তী পেজে যাই, পরবর্তী পেজেও কিন্তু সেই শিক্ষাগত বিষয়গুলি তুলে ধরা হয়েছে, যেমন সর্বোচ্চ শিক্ষা কতটা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সদস্য 2 এর 3 এবং 4, 5 একই বিষয় কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, শিক্ষিত হলে শিক্ষিত এবং কতটা শিক্ষিত সেটা, এবং যদি অশিক্ষিত হয় তাহলে লেখার দরকার নেই, শুধু অশিক্ষিততে টিক দিলে হয়ে যাবে। এখানে আমরা নিচে আরও বেশ কিছু বিষয়গুলো লক্ষ্য করব। তো 5-এর ক্ষেত্রে যদি দেখি যে কোনো সদস্য কি সাংবিধানিক পদে, যেমন ধরুন মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌর স্থানীয় কোনো সংস্থা, এরকম কোনো কাজে যদি নিযুক্ত থাকেন বর্তমানে, তাহলে এখানে হ্যাঁ দিতে হবে। আর যদি না দেন, তাহলে না থাকে তাহলে নাতে টিক দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে তিনি এই পদে রয়েছেন, তার সদস্য নাম্বার কিন্তু এখানে পুট করতে হবে। এবারে 6 নাম্বারে যদি দেখি যে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ সরকারি চাকরি করেছেন, তার পরবর্তীতে কি পেনশন পান, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর না হলে নাতে টিক। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে পেনশনভোগী তার সদস্যের নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এবারে চলে যাব 7 নাম্বারে। 7 নাম্বার পয়েন্ট, সদস্য কি জিএসটি এটি কিন্তু এটির অধীনে কি নিবন্ধ আছেন, যদি থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে কোনো সমস্যা নেই, নাতে একদম টিক দেব। নিচের দিকে যদি যাই তাহলে সেখানে দেখবেন যে পরিবারের মোট বার্ষিক আয় কত, তাহলে এখানে দিতে হবে। অর্থাৎ মান্থলি ইনকাম প্রথমে বের করে নিয়ে কিন্তু এটা বার্ষিক আয়, অর্থাৎ সারা বছরে কত টাকা ইনকাম করেন। কারো হতে পারে হয়তো 84,000, হ্যাঁ, পার ইয়ার আর কি, বা কারো হতে পারে হয়তো তার থেকে বেশি 1,20,000। তো যা যেরকম হবে, হ্যাঁ, এইরকমভাবে কিন্তু আপনারা দেবেন। 84,000 হতে পারে, 96,000 হতে পারে, 1,20,000, যা যেরকম হবে আপনারা বসিয়ে দেবেন। তার থেকেও যদি বেশি হয় কারো 2-3 লাখ, যেটা হবে সেটা আপনারা এখানে বসাবেন বার্ষিক, অর্থাৎ সারা বছরে কত ইনকাম হয় পরিবার থেকে। এবারে নেক্সট যদি আমরা দেখি অন্যান্য পরিচয়ের নথি, অর্থাৎ সিএএ, হ্যাঁ, তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে আবেদনের বর্তমান অবস্থা সম্বন্ধে এখানে দিতে হবে। তো এটি সকলের জন্য প্রযোজ্য নয়, যাদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যারা সিএএতে আবেদন করেছে তাদের জন্য প্রযোজ্য, বাকিদের জন্য কিন্তু এটি প্রযোজ্য নয়। এবারে আমরা চলে যাব নেক্সট পেজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই সিএএরই কিছু পার্ট এখানে দেওয়া আছে। যদি এটিও আমাদের প্রয়োজন নয়, তবে যাদের ক্ষেত্রে সিএতে আবেদন করেছেন তারা এই পার্টটি ফিল আপ করবেন। এক্ষেত্রে যদি আমরা দেখি সদস্য 1-2 এভাবে কিন্তু যাবে করা। নেক্সট আমরা যদি যাই নিচের দিকে তাহলে দেখুন 2 নাম্বার যে পয়েন্ট আছে সেখানে কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি যে কার্ড আছে সেই কার্ডগুলো যদি থাকে, বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থাকে, তাহলে পরিবারের প্রধানের যদি থাকে তাহলে তার দিতে হবে, তার নম্বর দিতে হবে, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু হয়েছে সেটি। এবং যদি না থাকে এরকম কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড না থাকে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড না থাকে, তাহলে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই। এভাবে যদি প্রত্যেকের থাকে তাহলে প্রত্যেকেই দেবেন, সদস্য 1, 2 এবং 3, 4, 5 প্রত্যেকের। যদি না থাকে তাহলে এই বিষয়টি স্কিপ করে যাবেন। আমরা এবার যদি নেক্সট পেজটা ফলো করি তাহলে দেখবেন পেজ নাম্বার 9-এ এটিও একটি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আছে যে যদি এসআইআর, যে লাস্ট এসআইআর হয়ে গেল 2026-এ, এটি কিন্তু বলা হয়েছিল বিভিন্ন সময় আমাদের মন্ত্রীরা কিন্তু বলেছেন যে যাদের লাস্ট এসআইআর 2026-এ নাম নেই তারা কিন্তু এখানে টাকা পাবে না। সেক্ষেত্রে পরবর্তীতে তারা কী স্টেপ নেবেন তার উপর নির্ভর করছে। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা চেয়েছেন। তো সেক্ষেত্রে দেখুন যে এসআইআর 2026-এর নাম বাদ পড়ে যদি থাকে তবে মামলাটি কি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটি এখানে উল্লেখ করতে হবে। তো যদি পরিবারের প্রধানের ক্ষেত্রে হয় তাহলে প্রযোজ্য হলে প্রযোজ্যতে দেবেন, যদি না হয় তাহলে নাতে দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু মামলার বিবরণ দিতে হবে। মামলার বিবরণ বলতে দেখবেন একটা নাম্বার থাকবে, এপিএস বা বিভিন্ন একটা সংখ্যার নাম্বার থাকবে, সেই সংখ্যার নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অর্থাৎ যে ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছে সেই অ্যাপিলে যে নাম্বার, সেই নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে। এটি গেল হচ্ছে এসআইআর লাস্ট 2026-এ যাদের ক্ষেত্রে নাম বাদ গেছে তাদের জন্য শুধুমাত্র। যাদের এক্ষেত্রে এসআইআরের নাম বাদ যায়নি বা এরকম কোনো বিষয় নেই তারা হয় প্রযোজ্যতে দেবেন বা নাতে দেবেন। এই গেল হচ্ছে এসআইআরের ক্ষেত্রে মামলা। এক্ষেত্রে প্রত্যেকটা সদস্যরই কিন্তু আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই বিষয়গুলো দেখে নেবেন, আর না হলে প্রযোজ্য নয় টিক দিয়ে আপনারা এটা স্কিপ করে যাবেন। তাহলে নিচের দিকে যদি দেখি এখানে কিন্তু প্রতিটি সদস্যেরই সেই বিষয়গুলো দেওয়া আছে।
এখানে লক্ষ্য করার মতো একটি বিষয় হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে কিন্তু শুধুমাত্র শিশুদের বিবরণ লাগবে, অর্থাৎ যার যটা ছেলে বা মেয়ে রয়েছে সেই যে বিষয়গুলো অর্থাৎ শিশুদের এখানে বিবরণ লাগবে। শিশুর নাম দিতে হবে, সদস্য এক অর্থাৎ শিশু সদস্য এক, কিন্তু এখানে বড়দের কিন্তু নয়, শুধুমাত্র শিশু সদস্য। এক্ষেত্রে তার নাম, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে মানে কোন ক্লাসে পড়ে সেটির নাম দিতে হবে, বিদ্যালয়ের নাম, কোন স্কুলে পড়ে সেটি, এবং ধরন বলতে বোঝাচ্ছে যে সরকারি নাকি বেসরকারি, কী ধরনের। সাধারণত যে স্কুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে সরকারি হতে পারে বা সরকার সাহায্যপ্রাপ্ত বা স্পন্সার্ড, বেশিরভাগ ক্ষেত্রে হয়, তাহলে এইটাতে টিক দেবেন। যদি বেসরকারি হয় প্রাইভেট স্কুল তাহলে এইটাতে টিক দেওয়ার দরকার আছে সেকেন্ডের পয়েন্টে। এগুলি কিন্তু আমাদের টিক দিয়ে যেতে হবে। এর পরবর্তীতে আমরা যদি নেক্সট পেজে যাই, পেজ নাম্বার 10-এ, পেজ নাম্বার 10-এর ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানেও ঠিক একইভাবে শিশু সদস্য 2, এখানে শিশু সদস্য 2, 3, 4, 5 এইভাবে কিন্তু দেওয়া রয়েছে শিশু। এখানে কিন্তু 4টি শিশু পর্যন্ত কিন্তু অ্যাড করা যাবে শিশু, অর্থাৎ একই জিনিস, শিশুর নাম, কোন ক্লাসে পড়ে, কোন স্কুল এবং কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেটা সরকারি বেসরকারি নাকি অন্যান্য মাদ্রাসা স্বীকৃত কোনো স্কুল, সেইগুলো কিন্তু আপনাদের এখানে টিক দিতে হবে। শুধুমাত্র কিছু আপলোড করার দরকার নেই এই ক্ষেত্রে, মানে কোনো কিছু জমা করতে হবে না এই ক্ষেত্রে, কোনো ডকুমেন্টস। নেক্সট পার্টে যদি আমরা যাই তাহলে শিশুদের টিকা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের বলবো সেটি হচ্ছে যে শিশুদের টিকাকরণের বিষয়টি নিয়ে অনেকেরই অনেক ডাউট থাকে। সেটি হচ্ছে শিশু সদস্য যেগুলি আপনারা অলরেডি দিয়েছেন যে কোন স্কুলে পড়ে এই বিষয়গুলো, সেই শিশুদেরই যদি যে টিকাকরণ হয়, বিভিন্ন ক্ষেত্রে হামের টিকাকরণ হয় বা বিভিন্ন যে টিকাগুলো হয় সেই টিকার এখানে দিতে হবে। তো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু এই টিকাগুলি চলতে থাকে। যাদের সম্পূর্ণ হয়ে গেছে তাহলে কিন্তু দেবেন যে হ্যাঁ টিকাকরণ হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে। আর যাদের এখনও হয়নি সেক্ষেত্রে টিকাকরণ হয়নিতে টিক দিতে হবে। যদি হয় এটির জন্য কোনো রকমের ডকুমেন্টস দেওয়ার দরকার নেই, শুধুমাত্র টিক দিলেই হবে। যদি কমপ্লিট হয় তাহলে হ্যাঁতে দেবেন, আর যদি না হয় তাহলে টিকাকরণ হয়নি এই নিয়ে এটিকে স্কিপ করে যাবেন শুধুমাত্র টিক দিয়ে। এবার আমরা যদি পরবর্তী পেজে দেখি, পরবর্তী 11 নাম্বার পেজ, তো শেষের দিকে আমরা চলে এসেছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আপনাদের প্রত্যেকটা বিষয়কে আমি নিখুঁতভাবে বলে দিচ্ছি কী করা দরকার এবং কী করবেন না। তাহলে এক্ষেত্রে যদি দেখি আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি লিঙ্ক যে ট্রান্সফার হচ্ছে ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই যে পরিবারের যে প্রধান আছেন তাকে এখানে তার জন্য কিন্তু হ্যাঁতে টিক দিতে হবে। যদি না হয় তাহলে না, এবং কী ধরনের প্রকল্প সেটি কিন্তু লিখতে হবে। যে যেমন ধরুন যে যুবসাথীর যে টাকা, সে তো অনেক ক্ষেত্রে যুবসাথীতে টাকা পায়, কিন্তু আবার অনেক ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে যে সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে অনেকে টাকা পেয়েছে, তার লক্ষ্মীর ভাণ্ডার এখানে লিখতে হবে প্রকল্পের নাম। তাহলে এখানে হ্যাঁ দিয়ে হ্যাঁতে টিক দিয়ে সে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম লিখতে হবে। ঠিক একইভাবে সদস্য 1ও যদি কোনো রকমের প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাকেও কিন্তু এখানে লিখতে হবে। এভাবে প্রতিটা সদস্যের ফিল আপ করতে হবে এখানে। তবে বাচ্চাদের ক্ষেত্রে এগুলো ফিল আপ করা দরকার নেই, কারণ তারা তো কোনো রকমের সুবিধা পাচ্ছে না সরকারি প্রকল্পের, সেক্ষেত্রে আপনারা দেবেন না। যদি পেয়ে থাকে তাহলে দেবেন, আর না পেলে এইগুলো স্কিপ করে যাবেন। এবারে আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে যদি আমরা যাই তাহলে দেখব এটি হচ্ছে শেষ পেজ, এটি হচ্ছে শেষ পেজ ফর্মের। তো এক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, দেখুন লাস্ট পেজে এমন কিছু নেই, লাস্ট পেজে আছে হচ্ছে যে সম্মতি একটা ঘোষণা আছে যে আপনি যে তথ্যগুলি দিয়েছেন, উপরে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো আপনার মতে সত্য কিনা। তো এই বিষয়ে যদি অবশ্যই আপনি সত্য বা সঠিক সিদ্ধান্ত বা সঠিক আপনি ঘোষণা দিয়ে থাকেন বা সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে আপনি এখানে সম্মতিতে দেবেন। অর্থাৎ প্রত্যেকে আমরা যে তথ্য দিচ্ছি অবশ্যই এটি সঠিক তথ্যে আমরা দিয়েছি, তাই এখানে আমরা সম্মতিতে একটি টিক দেব। এবং সম্মতিতে টিক দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আমাদের স্বাক্ষর করতে হবে। এবার স্বাক্ষর করার বিষয়টি নিয়ে বলি, স্বাক্ষর কে করবে? স্বাক্ষর তিনি করবেন যার নামে এটি ফর্ম ফিল আপ হচ্ছে, অর্থাৎ যার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ হচ্ছে সে কিন্তু এখানে স্বাক্ষরটা করবে। অর্থাৎ বাড়ির যে সদস্য
এটির জন্য অ্যাপ্লাই করছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন, তিনি কিন্তু এখানে স্বাক্ষর করবেন, অন্য কারো স্বাক্ষর করার দরকার নেই। তো এই হচ্ছে আপনার টোটাল ফর্ম, যেটি 12 থেকে 13টি পেজ দেওয়া রয়েছে। আমরা যদি নিচে স্ক্রল করে দেখি, সেখানে কিন্তু আরও একটি বিষয় উল্লেখ আছে। এখানে কিন্তু শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এইটুকুতে কারো হাত দেওয়ার দরকার নেই। এটি মাত্র শুধু সরকারি যে লোক রয়েছে, অফিসাররা রয়েছে, তারা কিন্তু এই পার্টটি ব্যবহার করবেন। তাহলে এই পার্টে কিন্তু আর আমাদের কিছু থাকলো না, এটি কিন্তু পুরোপুরি সরকারি ব্যবহারের জন্য। তো এই ভিডিওতে আপনাদের খুব সহজে কিভাবে আপনারা নির্দ্বিধায় এবং খুব সুন্দরভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবেন, সেটি কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেকের সঙ্গে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আরও যদি কোনো রকমের অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান কোন কোন বিষয় আপনাদের সমস্যা হচ্ছে, বা কী কী প্রয়োজন, কী কী দেওয়া প্রয়োজন নয়, অবশ্যই আমি আপনাদের সাহায্য করব। আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।